Okay, I think we are on live. সাদিয়া, হাই। হাই সাদিয়া, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আছি, ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার শো টুডে। আজকে আমাদের যে আলোচনা, আজকে যে আমাদের একজন আরেকজনের সাথে কথাবার্তা এবং অন্যদের সাথে কথাবার্তা শোনার সুযোগটা, অটোনমির তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। এবং এটা আমাদের জন্য একটা প্রিভিলেজ যে আপনার সাথে আজকে কথা বলার সুযোগ হচ্ছে এবং আমরা বিভিন্ন জিনিস নিয়ে শেয়ার করতে পারবো আশা করছি। আমিও আমিও আসলে গ্রেটফুল যে অটোনমি আমাকে তাদের প্ল্যাটফর্মটা তে কথা বলার সুযোগ দিয়েছে, সেটার জন্য। এন্ড আমারও একই ধরনের এক্সপেকটেশন থাকবে যে মানে আমরা হচ্ছে বোথ ওয়েতে আসলে লার্ন করবো আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যেই জায়গাটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি আজকে, যেই জন্য আসলে আমরা একসাথে, তার আগে আমি আমাদের যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে জয়েন হচ্ছেন বা আমাদেরকে দেখছেন তাদেরকে অ্যাড্রেস করছি। আমাদেরকে লাইটে, সাউন্ডে, নেটে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা সেই জায়গাটা এনশিওর করার, যদি কোনো কিছু মন্তব্য থাকে সেই ব্যাপারে আমাদেরকে জানাতে। এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা এই আয়োজনে আমাদের সাথে আজকে থাকার জন্য। সাদিয়া, আপনাকে যদি প্রথমেই একটু জানতে চাই, সেটা হচ্ছে আজকে আমাদের আলোচনার এবং আজকে আমাদের একজন আরেকজনের সাথে কথা বলার এবং বাকি যারা আমাদের সাথে জয়েন করছেন তাদের কাছ থেকেও শোনার বিষয়বস্তুটা হচ্ছে প্যারেন্টিং এর জায়গাটা। এবং একই সাথে প্যারেন্টিং যে শুধু সেটা না, একই সাথে আমরা জানতে চাচ্ছি যে পাওয়ার অফ নন জাজমেন্টাল নার্চারেন্স সাপোর্টিং ইয়োর চাইল্ডস অথেন্টিক সেলফ। এই কথাগুলো যখন আমরা বলছি, নন জাজমেন্টাল, নার্চারেন্স, অথেন্টিক চাইল্ড, এবং সেটাকে বিকাশ হতে দেওয়া, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি ব্যক্তি হিসাবে, অভিভাবক হিসাবে, বাবা মা হিসাবে, পরিবারের অংশ হিসাবে, আপনার জায়গাটা কেমন হয় বা আপনার অনুভূতিটা কেমন হয় বা আপনি কি ভাবেন ওই মুহূর্তে? আচ্ছা, মানে শব্দগুলো তো আসলে শব্দ হিসেবে শুনলে আসলে মনে হয় যে ওকে, মানে বেশ শক্ত শক্ত শব্দ, তাই না? যে নন জাজমেন্টাল, নার্চারেন্স, মানে শুনতে আমাদের মনে হয় যে আচ্ছা, মনে হয় আসলে খুব কঠিন ব্যাপার স্যাপার শব্দের ক্ষেত্র দিয়ে। কিন্তু আসলে যখন আমি আসলে প্যারেন্টিং এর মধ্য দিয়ে গিয়েছি, আমার তো আসলে মানে প্যারেন্টিং এ না আসা অবধি এক ধরনের ধারণা ছিল যে এটা বোধহয় এভাবে, মানে এটা একটা থিওরির মতো যে আচ্ছা, কেউ একটা কথা বলবে, আমি শুনলাম, আমি জাজ করলাম না, বা আমার বাচ্চা আমাকে একটা কথা বললো, আমি বোধহয় আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, অ্যাকসেপ্ট করা ওর যে কোনো ইমোশন, ওর যে কোনো ইস্যু অ্যাকসেপ্ট করা। তো যখন আসলে প্যারেন্টিং, মানে একজন মানুষ প্যারেন্ট হয়, তখন ব্যাপারটা আসলে খুবই ডিফারেন্ট ওয়েতে হিট করে। হ্যাঁ, মানে তখন আসলে ব্যাপারটা আসলে আর থিওরি থাকে না, তখন একেবারে প্র্যাকটিক্যাল, এবং আমরা যা যা চিন্তা করি সেই জায়গা থেকেও খুবই আলাদা একটা অ্যাসপেক্টে আসলে মানুষের কাছে এসে যায়। আমি এরকম একটা মানে বলি, আমার তো একদম টডলার আমার টডলার আমাকে এরকম মানে খুব, আমি ওকে খুব মানে ইমোশন শেখাচ্ছিলাম এরকম টাইমে, ইমোশন গুলা অ্যাকসেপ্ট করা শিখাচ্ছিলাম। ওর যখন 2+ বয়স, তখন থেকে আমি ওকে ওর ইমোশন গুলাকে এক্সপ্লোর করা, ইমোশন গুলোকে করা, এক্সপ্রেস করা শিখাচ্ছিলাম। তো প্রথম দিকে ইট ওয়াজ লাইক ও তো আসলে ইমোশন গুলোকে চিনেই না। সো ও অ্যাংরি হলেও বলে স্যাড, ও মানে ও খুব রেগে যাচ্ছে, বলে আমি স্যাড হয়েছি মামা, আমি স্যাড হয়েছি। এখন তখন আমি আসলে কিভাবে নন জাজমেন্টাল থাকবো? আমি তো ওকে শিখাচ্ছি যে দিস ইজ নট অ্যাঙ্গার, দিস ইজ স্যাডনেস, বা এই টাইপের সিনারিওতে, বা ওকে আমার কোনো একটা ফিডব্যাক দেওয়ার ক্ষেত্রে ইটস ভেরি টাফ সামটাইমস। কারণ হচ্ছে আমরা যেভাবে এক্সপিরিয়েন্স করে আসি প্যারেন্ট, মানে আমাদের প্যারেন্টসদের কাছ থেকে, আমাদের পারিপার্শ্বিক সোশ্যাল বা কি বলা যায়, একেবারে ক্লোজ ফ্যামিলি থেকে শুরু করে আউটার ওয়ার্ল্ড, সোসাইটি, সব জায়গাতেই কিন্তু আমাদেরকে সবাই জাজ করে। হ্যাঁ, এবং এটাই হচ্ছে ফার্স্ট প্যারেন্ট হিসেবে প্রথম
এক্সপেরিয়েন্সই হচ্ছে জাজমেন্টাল বিহেভিয়ার। সেইখানে যখন প্যারেন্টের রোল আসলে নন জাজমেন্টাল হয়, আমাদের মতো আমাদের সোসাইটিতে, বাংলাদেশের সোসাইটির কথা বলছি, এখানে আসলে নন জাজমেন্টাল প্যারেন্টিং ইজ সো টাফ। কারণ আপনি একা আসলে এখানে প্যারেন্টিং করেন না, বা আপনি বা আপনার পার্টনার, মানে হাজবেন্ড ওয়াইফ শুধু আসলে প্যারেন্টিং এর মানে অংশ না, এখানে আসলে ক্লোজ ফ্যামিলি মেম্বার্সরাও আসলে ওই কেয়ার গিভারের জায়গাতে, মানে মেইন কেয়ার গিভারের জায়গাতে থাকেন। তো তাদেরকেও আসলে ওই জিনিসটা, ওই রোল গুলাকে অ্যাকসেপ্ট করানো এবং বাচ্চাকে সেই সুফল ভোগ করানো, আমার কাছে মনে হয় যে এটা যথেষ্ট কঠিন আমাদের সোসাইটিতে। তো ওই আর কি শব্দের মতোই যখন পার্সোনাল লাইফে যাচ্ছি তখন আসলে বেশ কঠিনই লাগছে আমার কাছে। এখন আমি জানি না বাকিদের কাছে হয়তো, বা জানি না, তারা তাদের মতো করে দেখে, বাট ইটস টাফ টু বি অনেস্ট। অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার যে অনুভূতি, অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে যে আমাদের সাথে আজকে শেয়ার করছেন, এবং একই সাথে পেশাগত দিক থেকেও আপনি কাজ করেন বাচ্চাদের সাথে, বাবা মায়ের সাথে। তো সেই জায়গাটার থেকে, সেই অভিজ্ঞতার থেকে যদি পেশাগত জায়গায় যখন বাচ্চাদের সাথে কাজ করতে হয় বা বাবা মায়েদের সাথে কাজ করতে হয়, সেই জায়গাটা নিয়ে আপনার অভিজ্ঞতাটা যদি একটু জানতে চাই। আচ্ছা, অভিজ্ঞতার মানে সবচেয়ে যেটা খুব মজা লাগে সেটা হচ্ছে যে আমি তো আসলে বিহেভিয়ার ম্যানেজমেন্টই দেই। মূলত আসলে আমি ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত সমস্ত বাচ্চাদের সাথে কাজ করি, অটিজম এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বাচ্চাদের সাথে। তো এই ধরনের বাচ্চাদের যেটা মানে যেটা ব্যাপারটা আমাদের কাছে আসে, মূলত প্যারেন্টসদের অভিযোগ থাকে, সেটা হচ্ছে বাচ্চারা নেগেটিভ বিহেভিয়ার করে। হ্যাঁ, নেগেটিভ বিহেভিয়ার তো আসলে নেগেটিভ বিহেভিয়ার হিসেবে আমাদের কাছে আসে না, বলে বাচ্চা ভাঙচুর করে, সেলফ হার্ম করে, বাচ্চার এই, বাচ্চার ওই, বাচ্চা কথা শুনে না। সবচেয়ে বড় যেটা অভিযোগ আসে সেটা হচ্ছে বাচ্চা কোনো কথা শুনে না, কোনো ইনস্ট্রাকশন ফলো করে না। তো রেগুলার বেসিসে যখনই আমার প্রত্যেকটা বাচ্চা সেশন শেষে আমার 15 মিনিট প্রতিদিন প্যারেন্টসের সাথে আমার মিটিং থাকে, যে পুরো সেশনটা নিয়ে, এবং বাচ্চার বিহেভিয়ার ম্যানেজমেন্ট প্রতিনিয়ত আমরা বিহেভিয়ার ম্যানেজমেন্ট দিতে থাকি। তো মজাটা সেখানে হচ্ছে যে কথা শোনে না, এই জিনিসটার মানে আমি যতই বলি যে আসলে বাচ্চা কথা শোনার জন্য বাচ্চাকে বলতে হবে, এন্ড ইউ হ্যাভ টু বি ফার্ম অ্যাবাউট দ্যাট, যে এটা এরকম, যে ঠিক আছে গ্লাসটা রাখো। তো ও বাচ্চা কি করবে, বাচ্চা তো আর বড় মানুষ না, বাচ্চা বলবে আমি গ্লাস রাখবো না, বা আমি এটা আনবো না। সো তখন আমরা প্যারেন্টসরা কি করি, মানে সাধারণত প্যারেন্টসরা যেটা আমরা করি যে নিজে নিয়ে আসি, আচ্ছা ও বাচ্চাটা, বা অথবা আমরা বকা দেই, কেন নিয়ে আসবা না, কেন আমাকে বললা না। যেটা দুইটা রিয়াকশন, একটা হচ্ছে ধরেন পজিটিভ প্যারেন্টিং এ অনেকে চিন্তা করে যে আচ্ছা বাচ্চাকে কিছু না বলা যাবে না, বাচ্চাকে বকা যাবে না, সো সেই নিজে গিয়ে নিয়ে আসলো, দেখো আমি নিয়ে এসেছি এই যে গ্লাস, এভাবে আনতে হয়। আর আরো বাকিরা যেরকম করে যে কেন আনলা না, অবশ্যই আনতে হবে, জোর করে নিয়ে আসালাম। আমরা এই দুইটার কোনোটাই আসলে সাজেস্ট করি না। আমরা আসলে বলি যে না, আপনি বলেছেন বাচ্চাকে, তো তার আগে আপনার তো আসলে রিলেশনশিপ ফিক্স করতে হবে, আপনার বাচ্চার সাথে আপনার সম্পর্ক স্থাপন, না হলে আপনি আপনার বাচ্চাকে এক্স্যাক্টলি, মানে ওই সম্পর্কটা তো আসলে আমাদের প্রয়োজন আগে, মানে আগে ওই ব্রিজটা লাগবে, যে আমার বাচ্চা আমার সাথে কানেক্টেড কিনা, কতটা কানেক্টেড, আমি কি বলছি সেই কথাটা কি আসলে ও শুনেছে কিনা, বুঝেছে কিনা, এবং আমার সাথে ওইটা ফিল করছে কিনা। তো এই জায়গাটাতে আসলে আমাদের ফোকাসটা থাকে মেইনলি। তো এই আর কি। অসংখ্য ধন্যবাদ আপনার এক্সপেরিয়েন্সটা আপনি যেভাবে করে বললেন। একটা খুব সুন্দর কথাটা আপনি বলেছেন যে রিলেশনশিপটা বাচ্চার সাথে আমাদের তৈরি হচ্ছে কিনা, বা অভিভাবক হিসাবে, বাবা মা হিসাবে, কেয়ার কিপার যারা থাকেন একদম প্রথম বাচ্চাকে যারা কেয়ার করছেন, পরবর্তীতে তাদের বেড়ে ওঠার সময় তাদের সাথে যারা আছেন পরিবারের সদস্য হিসাবে, রিলেশনশিপটা একটা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি বলেছেন যে সম্পর্ক স্থাপন।
সুতরাং আমরা তো খুব নেগেটিভ জায়গাগুলো দেখছি যখন আমরা বসি, পেশাগত দিক থেকেও হোক বা পরিবারের দিক থেকেও হোক, যেটা সুন্দর করে প্রথমে বললেন যে এই সমাজে প্যারেন্টিং এর জায়গাটা খুব সহজ নয়। ইতিবাচক দিকগুলো তো হয়, পজিটিভ জায়গাগুলো তো হয়। হ্যাঁ, খুব চমৎকার কিছু পজিটিভ দিকও আছে, অবশ্যই অবশ্যই। ওটাও যদি একটু আমরা জানতে পারি, কারণ আমরা সবসময় খুব নেতিবাচক, বাচ্চা এটা করে না, বাবা মা এটা করে না, প্রত্যেকেই প্রতিনিয়তই আমাদেরকে আমাদের প্রফেশনালিও এটাই শুনতে হয়। কিন্তু আমাদের খুব মিষ্টি কিছু বা খুব সুন্দর কিছু মুহূর্ত তো থাকে অভিভাবক হিসেবে বাচ্চার সাথে, সন্তানের সাথে, সন্তান হিসাবে অভিভাবকের সাথে, এবং আপনার নিজেরও তো আপনার নিজের সন্তানের সাথে মিষ্টি মধুর কিছু অভিজ্ঞতার সময় গিয়েছে, তো সেগুলো যদি আমরা একটু আলোচনায় নিয়ে আসতে পারি। অবশ্যই, শিওর শিওর তানজিলা, থ্যাংক ইউ। পজিটিভ আসলে ওরকম স্পেসিফিক করে বলার চেয়ে মানে আমার মনে হয় যে আমার লাইফে আসলে পজিটিভই বেশি, খুব বেশি পজিটিভ। তার কারণ হচ্ছে ওই যে আমি প্রথমে বললাম না যে শক্তপোক্ত শব্দগুলো যখন আসলে নিজের লাইফে না আসে তখন পর্যন্ত আসলে মনে হয় না যে আচ্ছা এটা বোধহয় থিওরি, এরকম বেশ খটোমটো থিওরি। কিন্তু যখন আবার জীবনে আসলে নিজে আমি আমার এক্সপেরিয়েন্স পেয়েছি যে না, ভীষণ ভীষণ মানে হেল্প করার যে মানসিকতা, সেইটা আমি আসলে আমার জীবনে অনেক পেয়েছি। এবং সেই হাতটা আসলে ক্লোজ ফ্যামিলি মেম্বার যদি বলি, তারা সবাই, কিছু কিছু ক্ষেত্রে সোসাইটি, কিছু ক্ষেত্রে আমার ওয়ার্ক প্লেস, আমার এমপ্লয়ার, আমার সুপারভাইজার, যারা ইভেন এই দেশে থাকেন না, হ্যাঁ, যারা কিন্তু হচ্ছে অন্য দেশে অন্য সময়ের থেকেও, শুধুমাত্র দেখা গেছে আমার বাচ্চার একটু জ্বর এসেছে, তো প্যারেন্ট হিসেবে যেটা হয় অনেক বেশি স্ট্রেসড হয়ে যায়। আমি নিজে, আমার মনে হয় আমি থাকলে বোধ হয় ও একটু সুদ ফিল করতো, বা ও একটু আরাম করে আমার কাছে হয়তো ঘুমাতো, বা আমার কাছে আমি থাকলে, যেটা আসলে বাচ্চারাও চায় মাকে অসুস্থ হলে। তো মানে সবচেয়ে আমার কাছে পজিটিভ যেটা লাগে, আমি একটা টেক্সট করি, আমার নিজের ব্যাপারে যতটুকু দ্রুত রিপ্লাই পাই, আমার সন্তানের ব্যাপারে আমি যখন যেভাবে একটা টেক্সট করে বলেছি যে আমার বেবি সিক হয়েছে, সাথে সাথে আমি অফিস থেকে ছুটি বা ইনস্ট্যান্ট কোনো একটা মানে আমি কোনো সেশনে থাকলে সেশন শেষ করেই ইমিডিয়েটলি বাসায় চলে আসা, এরকম আমি একটা মানে উদাহরণ দিচ্ছি। এটা থেকে শুরু করে আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু আসলে মানে প্যারেন্টিং ব্যাপারটা মানে এত সহজ আসলেই না এমনিতে। বাইরে বাসে ট্রামে যদি আমরা হিসাব করি, বাসে, মেট্রোতে, পাবলিক প্লেসে বাচ্চাকে নিয়ে বের হওয়া বা এই ধরনের ব্যাপারগুলো যথেষ্ট কমপ্লিকেটেড। কিন্তু আমি নিজে আসলে এই সাহসটা করে প্রথমে আমি কিন্তু আমার বাচ্চাকে নিয়ে একা একা বের হই। মানে অসংখ্য দিন গিয়েছে যে আমরা আউটিং এ যাই, এবং আমি অ্যানাউন্স করে করেও বের হয়েছি। এরকম অনেক দিন আছে যে আমি অ্যানাউন্স করি যে আমি অমুক জায়গায় যাচ্ছি, আমি এবং আমার বেবি, যদি আমার মানে শুভাকাঙ্ক্ষী, আমার পরিচিত, আমার বন্ধুরা কেউ আশেপাশে থাকো, প্লিজ আমাদের সাথে দেখা করলে আমরা খুব খুশি হব। এবং খুবই সারপ্রাইজিংলি এবং খুব আনন্দের ঘটনা ঘটেছে যে অসংখ্য মানুষ আমাদেরকে মিট করতে এসেছে, আমাদের অনেক সুন্দর সময় গেছে। এবং ব্যাপারটা এরকম যে রেস্টুরেন্ট বা বাইরে বা প্লেগ্রাউন্ডে বাচ্চাকে নিয়ে যাওয়া, অনেক জিনিসপত্র বহন করা বা বাচ্চাকে একটা সেফ প্লেসের মধ্যে রাখা একা কিন্তু অনেক কঠিন কাজ। তো এরকম অনেক দিন হয়েছে যে আমার পরিচিত ছোট বড় সিনিয়র জুনিয়র যেরকমই হোক, যেই এসেছে তারাই, আমার বন্ধুরাও এসেছে, কলিগ, এক্স কলিগ, এরকম মানুষেরা এসে তারা আমাকে যে পরিমাণ মানে রিল্যাক্স ফিল করিয়েছে, আমার ওই 2-3 ঘন্টা একদম স্বপ্নের মতো কেটেছে। আমার বাচ্চাকে নিয়ে আমি এক ফোঁটা ওয়ার্কআপ হই নাই, আমি আমার বাচ্চাকে নিয়ে ওরও একটা খুব গুড টাইম গেছে, এবং সেই জিনিসটা ও গল্প করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওটা ওর গুড মেমোরি। মামা উই ওয়েন্ট টু বুক শপ, মামা উই ওয়েন্ট দেয়ার এন্ড দেয়ার, এই গল্পগুলো যখন রাতে বলে তখন আমি বুঝি যে দোজ আর মানে ওর গুড মেমোরিজ এ, ওই গুড ফিলিংস এ, পজিটিভ প্লেসেস এ ওই জিনিসগুলো আছে। আচ্ছা, গ্রেট। মানে তার মানে মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে যেমন প্যারেন্টিং এর জায়গাগুলোতে কিছু পজিটিভ মেমোরি
আপনাদের সম্পর্কেও প্রভাব ফেলছে পজিটিভ একটা জায়গাতে, একই সাথে চ্যালেঞ্জেস গুলো কোথাও না কোথাও প্রভাব ফেলছে। সুতরাং চ্যালেঞ্জেস এবং পজিটিভ দুটোই প্রভাবে আছে, এবং এটা নিয়ে আমরা মানে আরো আমাদের আলোচনাগুলো হবে। আমাদের কাছে একটা প্রশ্ন এসছে, সেই প্রশ্নটা একটু নিয়ে নিতে চাচ্ছি। নদী মাহবীর উনি প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যালো, নন জাজমেন্টাল হবার কি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া যাবে? প্রশ্নটা খুবই চমৎকার একটি প্রশ্ন এবং খুবই প্রশ্ন। আসলে এই শব্দটা তো আমরা বলি অনেকবারই, কিন্তু এটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখি কিভাবে বা অভিজ্ঞতা হয় কিভাবে আমাদের, সেটা সম্পর্কে সাদিয়া আপনার কাছে কি আসতে পারি প্রশ্নটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ শিওর, কেন না। যেটা হয় মানে আমার নিজের সাথে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, তাহলেই বোধহয় ইজি হবে। সেটা হচ্ছে যে টডলার এজে আসলে বা যখন থেকে আসলে বাচ্চারা নিজেদের ফিলিংস এক্সপ্রেস করতে পারে বা ওদের অনেক অনেক কিছু আসলে ভেতরে আসে যেগুলো ওরা এক্সপ্রেস ইনাফ শব্দ থাকে না শব্দ ভান্ডারে, বা ওদের ইমোশনকে ওরা প্রপারলি এক্সপ্রেস করতে পারে না, ওই সময়গুলোতে আসলে অনেক টাফ সময় যায় ওদের জন্য। তো ওই সময়গুলোতে আসলে যেটা সবচেয়ে একজন প্যারেন্ট হিসেবে যেটা আমি ফেস করেছি সেটা হচ্ছে যে বাচ্চা আমাকে ক্রমাগত মানে ও খুব আমার বাচ্চা আর কি অনেক বেশি রাগ হয়ে যায়, এবং ও রাগের এক্সপ্রেশন বলতে আর কিছু জানে না। মানে আমার সাথে শুধু কথা বন্ধ করে দেয়া বা মানে খুব অ্যাংরি হয়ে অ্যাংরি ফেস করে, কারণ হচ্ছে ও জানেই যে এভাবে রাগ এক্সপ্রেস করতে হয়। দ্যাটস হোয়াট আমি আসলে ওকে শেখাচ্ছি অনেক দিন ধরে যে রাগের এক্সপ্রেশন এরকম। তো এটা শেখানোর কারণে যেটা হয়েছে যে ও দুঃখ পেলেও এরকম করে, বা এবং খুব ছোট ছোট বিষয়ে ইভেন আমি বুঝতেই পারছি না এরকম একটা জায়গাতে অনেক রাগ হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে একটা জায়গা থেকে, আমার সাথে কথা বলছে না। তো এরকম জায়গাতে আসলে মানে নন জাজমেন্টাল থেকে বা কি বলা যায় এটাকে, যে তোমার কি হয়েছে এরকম প্রশ্ন না করে, কারণ প্রশ্ন করলে বাচ্চারা আরো বেশি কনফিউজড হয়ে যায় আসলে, হ্যাঁ, বা অনেক বেশি স্ট্রেসড হয়ে যায়। তো প্রশ্ন করলে উল্টা পাল্টা প্রশ্ন না করে মানে আমি যেটা করি যে ওকে সময় দেই, যে আমি ওকে শুধু বলতে পারি আমি বুঝতে পেরেছি তুমি রাগ করেছো এবং তোমার মনে হয় একটু সময় দরকার। প্রথম দিকে আমার আশপাশে যারা ছিল বলতো এই কথাতে ওর আসলে কি কোনো ইফেক্ট হয়, ও তো রাগ করেই থাকে, বেশ অনেকক্ষণ ধরে রাগ করে থাকে এবং সে কারোর সাথে কথা বলে না, চুপচাপ গিয়ে এক জায়গায় এরকম পড়ে আছে, সে অ্যাঙ্গার দেখাচ্ছে আর একটু পর পর আমার দিকে তাকাতে থাকে, আমার অ্যাটেনশন চায় আসলে। তারপর আমি কিছুক্ষণ পরে গিয়ে ওর কাছে যাই এবং গিয়ে বলি যে আমার মনে হয় তোমার একটা হাগ দরকার। তো আমার বাচ্চা যেটা তখন বলে, সো ও মাথা নেড়ে নট উইথ মানে ওয়ার্ড, সে বলো এরকম। তারপর আমরা যখন হাগ করি সে আমার সাথে একটা খুব সুন্দর করে শক্ত করে কিছুক্ষণ হাগ দিয়ে তারপর বলবে যে আই লাভ ইউ মামি। তো তার মানে হচ্ছে আই লাভ ইউ মামি। তো আমি তখন বলি আমিও তোমাকে অনেক ভালোবাসি মা, আসো আমরা একটু মানে আমরা একটু হ্যাপি হয়ে যাই, আসো এখন আমরা, তুমি কি হ্যাপি এখন? আমার মনে হচ্ছে তুমি হ্যাপি। তো হ্যাপি হয়ে যাই এবং ওই সময় আমি তাকে ওই ব্যাপারটা নিয়ে কখনোই প্রশ্ন করি না যে কি কারণে, বা আমি দেখেছি হয়তো যে ওর একটা খেলনা হয়তো ফিক্স করতে পারছে না বা আমি ওকে ইনস্ট্যান্ট অ্যাটেনশন দেইনি এই কারণে ও রাগ হয়ে গিয়েছে। ওই সময় আমি কখনোই আমি সরি এটাও বলতে যাই না যে আমি তোমাকে সময় দিতে পারি নাই, আবার এটাও বলি না যে তুমি কেন রাগ হইলা, তুমি কেন আমারটা বুঝতে পারছো না। তো আমি যেটা করি ওকে সময় দেব, ওই মুহূর্তে আমি ওই সময়ে ওইটা নিয়ে কোনো প্রকার আলোচনা করি না। কিছুটা সময় পরে কিংবা আমরা যখন একটু বসে নিজেরা দেখাচ্ছে খেলছি বা কিছু হয়েছে, তখন আমি বলি যে মাম্মা, আমি ইনফরমেশন দিই ওকে যে দেখো মাম্মা সব সময় আসলে ব্যস্ত মানে সময় থাকে না, মাম্মা কিছুটা ব্যস্ত থাকি কিছুটা ফ্রি থাকি, তুমি গিয়ে যেটা করতে পারো তুমি মাম্মাকে বলবে, হ্যাঁ তুমি তোমাকে মাম্মাকে বলবে যে মাম্মা আমার এটা দরকার, তুমি বলবে এটা দরকার বা তুমি আমাকে কোলে নাও। তো তখন না মাম্মা তোমাকে বুঝতে পারবো, তুমি না বললে তো মা বুঝতে পারবো না যে তোমার আমাকে প্রয়োজন। তো তখন ও বলে ওকে। তো এটা আমরা প্র্যাকটিস করেছি অলমোস্ট 6 months এন্ড নাও মানে 3 ইয়ার্সে ও 3 হলো, জাস্ট এই জানুয়ারি 15-তে 3 হলো ওর। তো 3-এ পড়ার পরে খুবই অ্যামেজিং কিছু মানে ব্যাপার ঘটা শুরু হয়েছে, সেটা হচ্ছে যে ও ওর
মানে অ্যাঙ্গার, ওর বিভিন্ন ধরনের ইমোশন, স্যাডনেস বা অনেক বেশি স্ট্রেসড হয়ে গেলে ইভেন বলে যে আমি অনেক স্ট্রেসড মামা, আই নিড আ ব্রিদিং, আই নিড আ ব্রিদিং বলে। তো আমরা হচ্ছে ডিপ ব্রিদিং করি, সো সে আমার সাথে ব্রিদিং করে। তো ওই যে আমি ওকে শেখাচ্ছি এইটা হচ্ছে শুধুমাত্র ইমোশন গুলোকে যখন ও চিনতে পারবে তখন আসলে ব্যাপারটা এতটা আমাদের না ওই জাজমেন্টাল ফেজে আসলে যেতেই হবে না। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে যে জাজমেন্টাল যে ও কি করলো, ও এটা ফেলে দিল কেন, বা এটা ভেঙে ফেললো কেন, যেটা আমরা করি বাচ্চারা নেগেটিভ বিহেভিয়ার কিন্তু অনেক করে ফেলে যখন টডলার এজে, বিশেষ করে ও আমার বাচ্চা এরকম হয়েছে যে জামা কাপড় সব ফেলে দিচ্ছে বা গোছানো জিনিস এলোমেলো করে ফেলছে। আমি কখনোই মানে ওকে গিয়ে ধমক দিয়ে বা কেন করছো এটা কখনোই জিজ্ঞেস করি না। রাদার আমি যেটা করি যে আসো আমরা ভাগ করি, বা তারপর ওই সময়ে কখনোই ওকে বলি না আসো গুছাই। হ্যাঁ, তার কারণ এটা আরো নেগেটিভলি ওকে ইয়া করে, কি বলা যায়, ও খুব নেগেটিভলি এটা নেয় যে আমি এলোমেলো বলেই বোধ হয় আমাকে জোর করে গোছানো হচ্ছে। হ্যাঁ, আমি গোছানো শুরু করি এবং ওকে আমি আস্ক করি যে মামা তুমি কি আমাকে একটু হেল্প করবে, এন্ড দ্যাট শি অ্যাকচুয়ালি ফিল মোর কানেক্টেড উইথ মি, যে আচ্ছা মাম্মাকে আমি হেল্প করছি, ও অনেক পাওয়ার ফিল করে। এটা আমার মনে হয়েছে আমার বাচ্চার ক্ষেত্রে, এবং ইট ওয়ার্ক লাইক ম্যাজিক। মানে ডেফিনেটলি ইটস আ ম্যাজিক। যখন আমরা নন জাজমেন্টাল একটা কিছু অফার করতে পারবো বা দিতে পারবো, সেটা আসলেই খুব ম্যাজিকের মতো একটা ডিফারেন্ট একটা ভাইব দেয়। মানে ব্যাপারটা এরকম হচ্ছে জিনিসটা যে পরিস্থিতি যাই হোক, যেমনই হোক, ওর একটা সন্তান হিসাবে শিশু থেকেও, যখন আমরা যেহেতু আজকে শিশুদেরকে নিয়ে এবং বেড়ে ওঠার বয়সটাকে নিয়ে ফোকাস করতে চাচ্ছি, সেই জায়গাটার থেকে একটা শিশু যখন বেড়ে উঠছে তখন খুব স্বাভাবিকভাবেই আলাদা আলাদা করে ইমোশন গুলো বলার বা আলাদা করতে পারার ওর যে এবিলিটিটা বা যে সক্ষমতাটা আমরা বড়রাই অনেক সময় বলতে পারি না যে আমার কেমন লাগছে। আমার যখন কেউ জিজ্ঞেস করে যে তোমার কেমন লাগতেছে বা কি হয়েছে, মানে খুবই কমন, আমি নিজেও আসলে জানি না, মানে ভালো লাগছে না এক্স্যাক্টলি, কমন একটা কথা বলি। তো সেখানে একটা ছোট বাচ্চা, ও যখন মাত্র পৃথিবীকে জানতে শিখছে, চিনতে শিখছে, ওর পক্ষে অনুভূতিগুলোকে বা ইমোশন গুলোকে আলাদা আলাদা করে বলতে পারাটা তো আসলেই খুব কঠিন একটা বিষয়। প্রথম দিকে এটা অনেক কঠিন, এবং এটা হয় চর্চার মাধ্যমে। যখন ও আশেপাশে এটা চর্চা হতে দেখে যে না আমার বাবা মা এটা বলতে পারে, তাদের রাগ হলে তারা রাগটাকে অ্যাকনলেজ করতে পারে, এই জায়গাটা যখন আসে সেই পরিস্থিতিতে তারা ওটা বলতে পারে বা বলার অভ্যাসটা তৈরি হয়। তার মানে ওর পরিস্থিতি যাই হোক, ও যেভাবে করে আসলে আচরণটা করুক, প্রত্যেকটা আচরণের তো একটা কারণ আছে এবং ও প্রত্যেকটা ব্যাক স্টোরি আছে, ব্যাখ্যা আছে। ওর কাছে কিন্তু ওর ব্যাখ্যাটা আলাদা। মানে আমাদের মনে হতে পারে যে এটা কি একটা রাগ করার মতো বিষয় বা এটা কি মন খারাপ করার মতো একটা বিষয়, একদম ওর কাছে এটা একটা বিষয়। মানে ওর খেলনা ভেঙে গিয়েছে, সেটা কিন্তু ওর কাছে অনেক বড় একটা বিষয়, অনেক বড় বিষয়। এটা মানে এটা আসলে আমরা চিন্তাও করতে পারবো না কত বড় বিষয়। হ্যাঁ, ওর পৃথিবীতে এটা অনেক বড় একটা বিষয়। আমাদের ওটাই সবচেয়ে বড় ডিজাস্টার। আমার এখনো মনে আছে যখন আমার একটা কোনো খেলনা বা একটা খেলনা চামচ, হ্যাঁ কিচেন সেটের চামচ পড়ে গিয়েছে বারান্দা দিয়ে, আমি কেঁদে কেটে ভাসাচ্ছি, হ্যাঁ একদম এরকম দাগ পড়ে গেছে, হায় রে কান্না, আমাকে হয়তো ভর্তি করে না, কারণ আমাকে তো বলেছে। তো ওই সময় ওকে ওর মতো করেই আসলে ওর ইমোশনটাকে দেখা, যে এটা তো ওর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা আসলে সাহায্যটা করে কিভাবে, সেই জায়গাটা হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেটার সাথে মনে হয় আমাদের পরবর্তী একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের খুব আমরা যোগসূত্র খুঁজে পাবো, যে এভাবে যদি আমরা একটা বাচ্চাকে যখন সে বেড়ে উঠছে, তার বাড়ন্ত বয়স, ডেভেলপমেন্টাল এইজে, যখন ওকে ওর মতো করে আমরা গ্রহণ করে ওকে ওর মতো করে বেড়ে উঠতে সাহায্য করব। এমন না যে ওকে আমরা কোনটা ও করলে ওর জন্য ফাংশনাল, কোনটা নন ফাংশনাল সেটা আমরা বলবো না, বলারও মানে বলার ব্যাপারটাও যেন গ্রহণ করতে পারে, সেটা আসলে সাহায্য কিভাবে করে ওকে, সেটার সাথে আমার মনে হয় আমাদের পরবর্তী প্রশ্নটার একটা যোগসূত্র আছে। প্রশ্নটা নিয়ে নিচ্ছি, তারপরে আমরা আলোচনাতে আসি। সোনিয়া আক্তার পুষ্প প্রশ্ন করেছেন যে অথেন্টিক সেলফ নিয়ে জানতে চাই, হাউ টু বি অথেন্টিক, নার্চারিং আওয়ার সেলফ, হাউ টু বিল্ড গুড রিলেশন উইদিন আস,
আই সেলফ কাম টু দ্য পয়েন্ট। ওকে, আচ্ছা, আমরা এখন মাত্রই শেয়ার করলাম সাদিয়া যে আমরা আসলে হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। আমাদের সাহায্যটা করে কিভাবে, যখন একটা বাচ্চাকে আমি ওর রাগের মতো করে, যেমন আপনি হুম, যেমন হুম, জিজ্ঞেস করেছেন আপনার বাচ্চাকে, হুম। আপনার আপনার কন্যাকে যে তোমার কি এখনো একটা হাগ লাগবে, তোমার কি একটু রাগ হ্যাঁ। করবে? ও কিন্তু রাইট। খুব এম্পাওয়ার্ড ফিল করে ওর মনের হ্যাঁ, কথাটা যে বুঝতে ইয়েস, পেরেছে। মা মনের কথা বুঝতে পেরেছে। আমার রাইট। মনের কথা বুঝতে পেরেছে, তার মানে হ্যাঁ, আমি যা, আমি সেটাই বলতে পারবো, সেটাই। দেখাতে পারবো, এবং আমি সেটা সবার ওই জায়গাটা সামনে আমার জন্য সেফ। প্রকাশ করতে পারবো। এটাই রাইট। মনে হয় আমার অথেন্টিক সেলফ, না? একদম, একদম, একদম তাই তানজিলা। মানে সবচেয়ে সেফেস্ট মানে ফিল করা যে ও আচ্ছা, আমি এখানে আমার সবচেয়ে কঠিন ইমোশনটা বা আমার যেটা প্রয়োজন সেই কথাটা আমি খুব অবলীলায় বলতে পারবো। এই যে ট্রাস্টেড যে ব্যাপার, মানে ফিলিংসটা বা ট্রাস্টেড ইমোশন রিলেশনশিপ, আমার মনে হয় এইখানেই আসলে অথেন্টিক সেলফটা সবচাইতে বেশি বের হয়ে আসে একটা মানুষের। সুতরাং এই অথেন্টিক সেলফটা আসলে আমাদের জন্য কতটা জরুরি, একটা বাচ্চা যদি তার অথেন্টিক সেলফ নিয়ে বেড়ে উঠতে পারে, হুম, হুম। আহ, সেটা ওর পরবর্তীতে, একটা বাচ্চাই তো পরবর্তীতে উম আসে, সেই হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে ওকে সাহায্যটা করে কিভাবে পরবর্তী জীবনে, আচ্ছা, আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখছি, এবং আমি চাইবো যে দর্শকদের এই উত্তরটা আপনার কাছ থেকে আসুক। আচ্ছা। তো আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে আম, আমি তো আসলে আমি আমার বাচ্চাকে যেভাবে করে আসলে বড় করছি, সেক্ষেত্রে আমি যেটা যে জিনিসগুলো ফিল করছি বা ফেস করেছি, সেটা হচ্ছে যে আম, আহ, ওর যখন 2 বছর বয়স, 2 বছর বয়সের পর থেকে আমি আসলে ওর এই ব্যাপারগুলো নিয়ে কাজ করা শুরু করেছি, যে ইমোশন রেগুলেশনস, তারপরে আম, ওর অথেন্টিক সেলফকে, ওর ওর নিজের ডিসিশন মেকিং কে প্রায়োরিটি দেয়া। তো এখন যেমন ও যেটা করে সেটা হচ্ছে যে আহ, যে কোনো জিনিস চাইলে, যে কোনো জিনিস প্রয়োজন হলে ও আমাকে খুব ইজিলি বলে ফেলে যে মামা আই ওয়ান্ট দিস, আর আই ওয়ান্ট দ্যাট, বা আই ওয়ান্ট টু ডু দিস অর দ্যাট। এই জিনিসগুলো ও মানে খুব অবলীলায় বলে ফেলে। বা ওর ইমোশন গুলাকে একদম দেখাচ্ছে আমার সাথে রাতে ঘুমের সময় আহ, ওর একটা বলবে, ও নিজে আমাকে বলে, এটা কিন্তু আমি বলি না, ও নিজে এটা মানে নিজে আমার সাথে শুরু করেছে, সেটা হচ্ছে মাম্মা তুমি কি একটা মাম্মা বেবি হাগ চাও? তো আহ, আমি আমি তখন বলি যে ইয়েস মামা, আমি একটা মাম্মা বেবি হাগ চাই। তখন ও একটা হাগ করবে, তারপর বলবে অ আই লাভ ইউ মামি, এটা বলবে, তারপর বলবে এখন আমরা গুড নাইট বলবো। তারপর আমি বলছি হ্যাঁ, এখন আমি গুড নাইট বলবো। তো এইটা ও একটা রুটিন ও নিজে বানিয়েছে, এটা আমি বানাইনি, এটা একদম ও নিজে ইনভেন্ট করেছে। তো আমার কাছে মনে হয় যে এই যে আমি ওকে ওর স্পেসটা দিচ্ছি, আমি আমি নিজেও তো একজন ওয়ার্কিং মা। তো হুম, আমি কিন্তু হুম। সারাদিন ওকে সময় দিতে পারি না। তো যেটুকু সময় আমার সাথে থাকে, সেইটুকু সময় আমার সাথে যেটুকু যে কানেকশনটুকু হয়, আমার কাছে মনে হয়েছে যে ওই কানেকশনটাকে ও ও এতটা ভ্যালু করে যে ওর ওর ক্রিয়েটিভিটি, আসলে আমার কাছে মনে হয়েছে যে ওর ক্রিয়েটিভিটির জায়গাকে এই জিনিসটা খুব এমফাসিস করছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে ওই যে বললাম যে অনেক বেশি এম্পাওয়ার্ড ফিল করা। হ্যাঁ, হুম, আমার ছোটবেলার কথা আমি একটু বলতে চাই এখানে। আমার কাছে মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট। আমার স্টেজ ফ্রাইট, মানে আমি আসলে আম, অনেক মানুষের মাঝখানে কথা বলতে, অথচ আমি খুব ছোটবেলা থেকে পারফরমেন্স, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস সবকিছুতেই ছিলাম। কিন্তু কোনো একটা জায়গাতে যেন আমার খুব মানে আমার মনে হতো যে আমি স্টেজে উঠলে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। পারফর্ম করে করে আসছি, বাট ওই যে কি বলা যায়, সাহস বলা যায়, বা খুব নিজের প্রতি যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা আমার খুব কমে যেত স্টেজে হুম, উঠলে। হুম। তো এই জিনিসটা আমি কাটাতে আমার মানে আমার অসংখ্য অসংখ্য মানে নিজের সাথে সেলফ টক করতে হয়েছে, অনেক বেশি সময় দিতে হয়েছে, নিজের অনেক কিছু ভাঙতে হয়েছে। তো আমি আমার বাচ্চাকে যখন আমি দেখি, আমি ওকে আসলে কখনো কোনো পারফরমেন্স অ্যাংজাইটি দেই না।
যেমন হয় না বাসায় অনেক মেহমান আসছে, আমার বাচ্চা এই পারে, আমার বাচ্চা সেই পারে, যেটা করে প্যারেন্টসরা আমাদের সময় করতো। দুইয়ের নামটা বলো তো, তিনের নামটা বলো তো, আমার এইটুকুন মেয়ে সব গড় গড় করে ফেলে। আমি আমাদের বাসায় গেস্ট আসলে এক্স্যাক্টলি গেস্ট আসলে ও তো এটা পারে, তুমি তো এটা পারো, তোমার কাজিন তো এটা পারে, রাইট, খুব খুব দেখছো ওই ভাইয়াটা এটা পারে। একদম। তো এইটা আমি আসলে আমার বাচ্চাকে কখনো করতে চাই না, এবং চেষ্টা করি না করতে, আমি নিজে করতে না চেষ্টা করি। আমার ইমিডিয়েট ফ্যামিলিও আসলে এটা খুব চেষ্টা করে যে আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি যারা আমাদের আশেপাশে থাকেন, তারা ভীষণভাবে এটা খুব ফলো করেন যে না, ওকে কখনো, আচ্ছা ও খুব সুন্দর কথা বলতে পারে, ও খুব সুন্দর গান গাইতে পারে, ও খুব সুন্দর এই করতে পারে, তুমি একটু গান গেয়ে শোনাও তো, নেভার। মানে ওর তো তখন গান গাইতে ইচ্ছা নাই করতে পারে, তাই না? ওর হয়তো মুড নেই, ওর হয়তো এত মানুষ কেন, মানে সবচেয়ে বড় কথা, ও কেন গান গাইবে? ওয়াই? এটা তো গান গাওয়ার কোনো জায়গা না যে ও গান গাইবে, এত লোকজন তাকায় আছে এর মধ্যে, ওকে গান কেন গাইতে হবে? এবং এই স্ট্রেসটা আমি কেন দেব? ইফ শি ওয়ান্টস, মানে ইফ এনিওয়ান ওয়ান্টস, দেন শি অর হি ক্যান ডু দ্যাট। আমার বাচ্চা মানে নিজে থেকে ও গেল, বাসায় বাচ্চারা কেউ বেড়াতে আসলে ও খুব মানে স্বতঃস্ফূর্ত ভাবে সেই বাচ্চার সাথে খেলতে চলে যায়, বা খুব মজা নিয়ে ওর খেলনাগুলো বের করে নিয়ে আসে, শেয়ার করে। এটা কিন্তু আমাকে শেখাতে হয় নাই। মানে আমার খুব আনন্দ লাগে যে আমার বাচ্চা শেয়ার করে। তার কারণ হচ্ছে আমি যখন দেখেছি যে মানে ও কিন্তু খুবই একা একা বড় হয়, আমাদের যেরকম হয় মানে ঢাকা এবং এরকম এখন আমাদের সবারই লাইফ এরকম, ঢাকা বলছি না, এটা পুরো পৃথিবী এরকম যে বাইরে এরকম মাঠ নাই, আশেপাশে মানুষজন কম, সো বাসায় একটা বাচ্চা হলে সে একা একাই অলমোস্ট বড় হয়। তো বাসায় যখনই কেউ আসছে, কোনো বাচ্চা আসছে, ওর ভাই আসে, তখন হচ্ছে ও খুব আনন্দের সাথে ও জিনিসপত্রগুলা নিয়ে খেলতে বসে যায়। এইটা আমার জন্য মানে প্যারেন্ট হিসেবে খুব আনন্দের ব্যাপার, যে না ওর অথেন্টিক সেলফটা আসলে এনকারেজড হচ্ছে, যে ওর যেভাবে করে ইচ্ছা সেভাবে করে, ও যেভাবে চাইছে সেভাবে করে, ওর যেভাবে করে বলতে ইচ্ছে করছে, করতে ইচ্ছে করছে, সেটা পরবর্তীতে সেখানে যদি কোনো ধরনের কোনো এমন ইনফরমেশন ওকে দেওয়ার প্রয়োজন হয় যেটা ওর সেফটি কনসার্ন করে, যে এখন ওর মন চাইতেই পারে যে রাত 12টার সময় আমি বেরোয় যাব বা 2টার সময় আমি খেলবো, এখন সেটা না সম্ভব না, এটা বলতে পারাটা, সেটাও আমাদেরকে বলতে, হ্যাঁ এক্স্যাক্টলি, সেটা বলারও কিন্তু প্রসেস আছে। তো সুতরাং এটা যেমন, তার মানে এটা আমাদেরকে পরবর্তীতে তো সাহায্যও করছে, এবং একই সাথে একটা প্রশ্ন আরেকটা এসছে আমাদের কাছে, সেই প্রশ্নটা একটু নিয়ে নিতে চাচ্ছি। একজন আমাদের ইনবক্স করে জানিয়েছেন, সেটা হচ্ছে আমি একটা ব্যাংকে কাজ করি, সো বাসায় ফিরতে অনেক লেট হয়, তখন খুব টায়ার্ড থাকি, আর 4 বছরের বাচ্চা কিছু বললে বিরক্ত হয় আর রেগে যাই, বাচ্চা খুব কষ্ট পায়, আমারও খুব গিল্ট ফিল হয়। আমাদের যেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনার জায়গা, যদি এখানে একটু বলতে চাই আমি, সেই বিষয়টা সম্পর্কিত এই প্রশ্নটি যিনি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের প্রশ্নটা উনি করেছেন। দেখো অথেন্টিক সেলফ কি কারণে দরকার, আমরা কিভাবে নন জাজমেন্টাল হতে পারি, কিন্তু আমি নিজেও তো একজন ব্যক্তি, আমি নিজেও তো একজন আলাদা, আমার একটা ব্যক্তিত্ব আছে, আমার ডেইলি লাইফের কাজ আছে, আমারও অনেকগুলো সম্পর্ক আছে, আমার অনেক দায়িত্ব আছে, এবং আমিও ছোটবেলার থেকে কিন্তু প্যারেন্টিংটা নিয়ে বড় হয়েছি। প্যারেন্টিংটা কিন্তু কেউ আমাদের দেশে এভাবে করে শিখে বা ওটা শেখায় না, প্যারেন্টের অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমি বড় হয়েছি, আমি দেখেছি আমাকে কিভাবে করে আমার বাবা মা বড় করেছেন। সুতরাং কোথাও না কোথাও আমার মাথায় তো একটা সেটব্যাক আছে, আচ্ছা ঠিক আছে, প্যারেন্টসরা বুঝি এমনই হয়, এবং আমিও সচেতন ভাবে না হলেও অবচেতন মনেও কিন্তু আমার কিছু কিছু জিনিস যেটা আমি শিখেছি, আমি দেখেছি, সেটা আমি কিন্তু আমার বাচ্চার মধ্যে পাস অন করেই দিতে পারি, এবং করে দেইও, আমরা সেটাই দেই। সুতরাং এই যে আমার প্যারেন্টহুডটাকে নন জাজমেন্টাল করতে পারার ক্ষেত্রে, এবং আমার বাচ্চার সন্তানের অথেন্টিক সেলফটা, যেটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি, ওকে নার্চার দেওয়ার ক্ষেত্রে
ব্যক্তি হিসেবে আমি কোথায় কোথায় চ্যালেঞ্জেস গুলো ফিল করছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একদম একদম দিতে তো পারি আমরা, অথেন্টিক সেলফকে আমরা গ্রো করতে দিতে পারি, নার্চারেন্সটা দিতে পারি। এখন দিতে কথা পারি। হচ্ছে যে আমি যদি এটা কোথাও না কোথাও বিলিভ করি, কথার কথা, যে বাচ্চাদের এত লাই দিতে নেই, সবার সামনে প্রশংসা করতে নেই, করতে নেই, করতে নেই, বাচ্চার সামনে এত প্রশংসা করা ঠিক না, ও হয়তো একদম জিনিসটাকে আদর পায়ে বাদর হয়ে যাবে, বাদর বা হয়ে যাবে। এটা আমরা খুব কমনলি শুনে থাকি, হুম, হুম, বা হুম, হুম। এভাবে করে ওর চলা উচিত, ওভাবে করে ওর চলা উচিত। বা আমি নিজেও হয়তো কোনো জিনিস নিয়ে খুব আঘাত পেয়েছি, ছোটবেলায় হোক, আমার বেড়ে ওঠার সময় হোক, আমার বিভিন্ন সম্পর্কগুলোতে হোক, আমার কাজের জায়গায় যদি আমার অনেক স্ট্রেস থাকে, আমি যদি খুব স্ট্রেসফুল একটা কর্ম পরিবেশে থাকি, সেই একদম জিনিসগুলোই কিন্তু আমার সন্তানের উপরে প্রভাব পড়ে, আমার আচরণের মধ্য দিয়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে প্রভাবটা পড়ছে। একদম আমি তাই, কিন্তু একদম আমার তাই। বাচ্চাকে প্রশংসা করার ক্ষেত্রে একটু হেজিটেট করব, যে থাক এত বলতে নাই, হ্যাঁ করছো করছো ভালো হ্যাঁ, হয়েছে, ভিতরে হ্যাঁ, ভিতরে কিন্তু আমি খুব খুশি, ভিতরে খুশি, ভিতরে আমি খুব প্রাউড, প্রাউড। কিন্তু হয়তো অন্য আমরা কারোর বলবো সামনে বলছি যে বলছি কিন্তু আহ, বাচ্চার সামনে সামনে বলছি না, বাচ্চার রাইট? সামনে বলছি না, আমি হয়তো খুব সবাইকে বলছি, জানো আমার মেয়ে কিন্তু এটা করছে, জানো আমার ছেলে কিন্তু এটা করছে, কিন্তু তার সামনে বলছি না। কিন্তু সম্পর্কটা তো আসলে তার সাথে আমার, রাইট। এই আত্মীয় স্বজন বা এই সমাজ, এই পরিবার, এই বাইরের মানুষ, এই আমার কালিগ, এরা সারা জীবন আমার সাথে থাকবে না, কিন্তু এই সম্পর্কটা, এই আমার বাচ্চার সাথে, আমার সন্তানের সাথে আমার সম্পর্কটা তো সারা জীবনের, এবং ডে ওয়ান থেকে। তারও যেমন জন্ম, প্যারেন্ট হিসেবে আমারও আরেকটা নতুন আমারও যাত্রা জন্ম, শুরু। একদম একদম তাই, সুতরাং একদম। এই সম্পর্কটা সারা জীবনের থাকবে, সুতরাং ওই সম্পর্কের সামনে আমি হয়তো অনেক কিছু বলতে হেজিটেট করছি, বা হয়তো আমার বিলিফ সিস্টেমটা দিয়ে আমি তার সাথে আচরণটা করছি, সেটাই কিন্তু আসলে আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, সেটাই প্রতিবন্ধকতা তৈরি করে, যে একদম আমি একদম তাই। আমি হয়তো আমার বাচ্চাকে নার্চারেন্সটা দিতে চেয়েও পারছি না। আমরাও কিন্তু অনেক শুনি যে আমি না আসলে আমার মনের কথাটা বলতে পারি না, আমার 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 ছেলে মেয়ে আমাকে ভুল বোঝে, বা আমার বাবা মা আমাকে ভুল বুঝে। এটা কিন্তু একদম দুই তাই, তরফা, দ্বিপাক্ষিক একটা বিষয়। দ্বিপাক্ষিক, কারণ একদম আমিও তাই। কোথাও ভিতরে ভিতরে হয়তো ধারণাটা নিয়ে আছি। সুতরাং এই যে যে বলতে হয় না আমার আরো। কথাগুলো কিভাবে আমাকে প্রভাবিত করে, যেটা আমার সন্তানের সাথে আমার সম্পর্ককে পরবর্তীতে প্রভাবিত করছে। রাইট, একদম তাই। আম, আরেকটা প্রশ্ন এসছে, সেটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা তো খুব অভিভাবক প্যারেন্টস এভাবে করে বলছি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন ফারজানা শিউলি। তার আগে একটু নদী মাহবীর কি বলেছেন একটু পড়ে নিতে চাচ্ছি। উনি আমাদেরকে থ্যাংক ইউ জানিয়েছেন, থ্যাংক ইউ ফর দ্য ওয়ান্ডারফুল এক্সাম্পল। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নদী মাহবীর। ফারজানা শিউলি আমাদেরকে একটা প্রশ্ন করেছেন, হ্যালো, বাবা মা রিলেশনশিপ কেমন সেটা বাচ্চার উপরে কোনো ইম্প্যাক্ট পড়ে কি? সাদিয়া কি ভীষণ বলতে চাই এই ব্যাপারে? ভীষণ ভীষণ, শুধু না মানে এত বেশি যে আমরা হয়তো চিন্তা করি না, মানে হুম, আমরাও হয়তো বুঝতে পারি না যে কতটা, মানে মানে একজন সন্তানের তার বাবা মায়ের প্রতিটা ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট, ইভেন ফেশিয়াল এক্সপ্রেশন, এবং খুব আর্লি এজ থেকে, হুম, খুব আর্লি এজ থেকে আমি আমার মানে মানে আমার সন্তানকে দিয়ে আসলে আমি এই এক্সপেরিয়েন্সটা করেছি। আমি হয়তো থিওরিতে পড়েছি, আচ্ছা বাচ্চারা অনেক অবজার্ভ করে, বাচ্চারা আসলে চোখ দিয়ে শোনে, কান দিয়ে না, চোখ দিয়ে শোনে, এগুলো আমরা আসলে পড়েছি। কিন্তু করেছি। আমি যখন আসলে দেখেছি, আমার আমার নিজের সন্তানকে যখন বড় করছি, তখন আমি প্রতিনিয়ত দেখছি এবং প্রতিনিয়ত আমি লার্ন করছি যে ও মানে এত ইমোশন খেয়াল করতে, এবং সম্পর্ক, বাবা মায়ের সম্পর্ক আসলে এত কিনলি অবজার্ভ করে সন্তানেরা, যে আসলে আমরা চিন্তাও করতে পারবো না ঠিক কতটা। আহ একটা ছোট উদাহরণ দিতে পারি যে হুম, আমি আমার আমার আমি এবং আমার হাজবেন্ড আমরা আসলে আপনি আপনি করে কথা বলি। তো মানে উই বোথ, হুম, এটা হুম, মানে আমার আমার বাচ্চার উপরে ও আমাদেরকে আপনি আপনি করে বলা শুরু করেছে। ও সবার সাথে তুমি তুমি করে কথা বলে। আমি আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, তার কারণ ওর কাছে হয়তো মনে হয়েছে যে বাবা মা যেভাবে নিজেদের মধ্যে কথা বলে, আই শুড টক টু দেম অ্যাজ দেয়ার ল্যাঙ্গুয়েজ। মানে আহ, এইটা আমার সবচেয়ে, এটা ও কিন্তু বাকি সবার সাথে তুমি করে বলছে, কিন্তু শুধুমাত্র আমাদের দুজনের সাথে সে প্রথম দিকে
মানে যখন ও কথা বলা শুরু করলো, আপনি আপনি বলতে পারে, তখন ও ঘুম থেকে উঠাতে হলে আমাকে বলতো উঠেন উঠেন, ঘুম থেকে উঠেন, এভাবে করে ডেকে তুলতো, বা আসেন বসেন এরকম করে। তা আমি যেভাবে কথা বলি বা ওর বাবা যেভাবে আমার সাথে কথা বলে, ও স্টার্ট করলো এভাবে। তারপরে আমাদের মনে হলো যে আচ্ছা, এখনই ওকে এটা নিয়ে কোনো স্ট্রেস দেওয়া দরকার না, ও বলতে থাকুক। আশেপাশে অনেকেই আমাদেরকে প্রথম দিকে, ও আচ্ছা ও নিজেরাও আপনি আপনি করে বলো, এখন বাচ্চাকেও আপনি করে বলানো শেখাচ্ছ, বাট আই লেট হার বি। এখন যেটা হয়েছে, এখন সে নিজে চুজ করেছে, সে আমাদের সাথে কিভাবে কমিউনিকেট করবে, সেই কমিউনিকেশন মেথড সে নিজে চুজ করেছে। মানে বিকজ হচ্ছে আমরা আসলে ওকে ওই সুযোগটা দিয়েছি যে নিজের ডিসিশন মেকিং এর। সো এখন নিজের ডিসিশনে এটা কথা বলে, এবং আমরা এখন পর্যন্ত কিছু জায়গায় ও আমাদেরকে আপনি বলে সম্বোধন করে, আমরা কখনো কারেক্ট করতে যাই নাই, নেভার। তো এটা একটা উদাহরণ, খুবই চমৎকার একটা উদাহরণ, এবং উদাহরণটার মধ্যে একটা শব্দ আমাকে খুব আকৃষ্ট করলো এবং খুবই মানে মানে আমি খুব কানেক্ট ফিল করছি শব্দটার সাথে, সেটা হচ্ছে আমরা। এই যে আমরা, এই মানে আমি একা বা আমি মা হয়ে করছি বা আমি বাবা হয়ে করছি, এই কথাগুলো কিন্তু আমরা শুনি অনেক সময়। তোমার মেয়ে এটা করছে, তোমার ছেলে এটা করছে। এটা বাবা মায়ের হয় না যে ভালো করলে ছেলে মেয়ে আমার, খারাপ করলে খারাপ করে তোমার, তোমার মেয়ে, তোমার ছেলে। এই ব্যাপারগুলোর থেকে যে আমরা শব্দটা, তার মানে হাজবেন্ড ওয়াইফ, বাবা মা হওয়ার আগে একজন বাবা এবং একজন মা দম্পতি, মানে মানে একজন পার্টনার, তারা প্যারেন্টহুডে যে এই যে পার্টনারশিপটা, প্যারেন্টহুডের মধ্যে তাদের পার্টনারশিপটা কেমন হবে, বাবা মায়ের প্যারেন্টহুডের মধ্যে একজন মা একজন বাবার দুজনের পারস্পরিক পার্টনারশিপটা কেমন হবে ওই প্যারেন্টহুডে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এবং তাদের সম্পর্কের কোয়ালিটিটা, তাদের সম্পর্কের যেই ভারসাম্যটা, তাদের সম্পর্কের যে বন্ধুত্ব, ভালোবাসা, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান, সেটা যে আসলে মানে বাচ্চার ক্ষেত্রে তার বেড়ে ওঠার ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করে, সেটা মনে হয় মানে একমাত্র অভিজ্ঞতা না করলে এটা বোঝা যায় না। যেমন শুনি এই 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 কথাগুলো আমরা অনেক শুনি যে বাবা মারা যখন আসেন কথা বলেন, তখন আমি তো সবকিছুই দিচ্ছি, মানে আমার বাবা মা, মানে আমি ভালো স্কুলে দিচ্ছি, ভালো করিয়েছি, আমরা তো সবসময় সবকিছু দিয়েছি, সবকিছু সবচেয়ে বেশিটা, সবচেয়ে ভালোটা দিয়েছি, ভালোটা দিয়েছি, কোনো কিছুর কমতি রাখি না। ওর একটা লাগলে আমি দুটা দিয়েছি, দুটা লাগলে আমি চারটা দিয়েছি, কিন্তু কি দিতে মানে কি দিলাম তার থেকেও বড় কথা ও কি চেয়েছে সেটা সম্পর্কে আমি জানি, আমরা সচেতন ছিলাম কিনা, যা আমরা দিয়েছি আর ও যেটা চেয়েছে সেটার মধ্যে দূরত্বটা কতটা, সেটাই কিন্তু আসলে পরবর্তীতে একটা সম্পর্কের যে ভিত্তিটা এবং সম্পর্কের যে কোয়ালিটিটা, সেই মানটা তৈরি করে দেয়। এবং কিছু বলতে চাচ্ছি মানে খুব, হ্যাঁ, মানে আমার নিজের ওই যে বললাম না, মানে বারবার আসলে পার্সোনাল জায়গাতে চলে আসে। তার কারণ হচ্ছে এখন যখনই আমি প্যারেন্টিং নিয়ে কথা শুনি বা এখন কথা বলি, তখন আসলে প্যারেন্টিং মানে কিন্তু আসলে আগে যেরকম হতো যে সন্তান পালবে আসলে মা, এই কনসেপ্টটা এখন আসলে আর চলে না, মানে এখন একেবারেই চলে না। এবং আমি খুবই অবাক আসলে বলছি কেন, তার কারণ হচ্ছে আমাদের সময় যেটা আমি দেখেছি, ইয়েস আমার বাবা অনেক ইনভলভ ছিল আমার সময়, আমি যেহেতু ফার্স্ট চাইল্ড আমার বাবা মায়ের, সো আমার বাবা আমার সাথে অনেক বেশি কানেক্টেড ছিল, অনেক বেশি টাইম স্পেন্ড করেছি, আমার ভীষণ কোয়ালিটি টাইম আমার বাবার সাথে ছিল। কিন্তু আমার আব্বু নিজেই শেয়ার করে যে ইয়েস আমি তোমাকে সময় দিতে পেরেছি, বাট পরের যে আমার ভাই বোনেরা, সেই কোয়ালিটি টাইম কিন্তু আমার বাকি ভাই বোনেরা পায়নি, এবং আমি নিজেও এটা দেখেছি। তো এই কারণে না, মানে আমি নিজে যখন দেখি যে আমার মেয়ে আমার হাজবেন্ডের সাথে ওর সম্পর্কের ভিত্তি এবং ওর সম্পর্কের মানে ফান, এবং ওদের নিজেদের যে ল্যাঙ্গুয়েজ, ওদের নিজেদের যে কমিউনিকেশন, এটা আমি দূর থেকে খুব মানে আনন্দ নিয়ে দেখি। সামটাইমস আমি ওদেরকে স্পেস দেই এবং আমি একটু দূরে সরে যাই এবং আমি দেখি, আনন্দ নিয়ে দেখি যে আরে মানে দে আর এনজয়িং দেয়ার টাইম, দে আর মানে বন্ডিং,
ওই বন্ডিংটাও আসলে খুব দরকার এখনকার, বিশেষ করে এখনকার প্যারেন্ট, বললাম না এখনকার প্যারেন্টিং এ আসলে মা একা বা বাবা একা, বাবা তো আসলে আগেও এত বেশি ইনভলভ ছিল না, এখন যতটা আসলে এটা একটা পজিটিভ চেঞ্জও বলবো, যে এখনকার সোসাইটিতে যখন মানে পুরুষ সঙ্গীরা অনেক বেশি ইনভলভ প্যারেন্টিং এ, হ্যাঁ মানে এটা খুব খুব একদম আগের তুলনার কথা বলছি, যে যথেষ্ট মানে ইনভলভ। তো ওই জায়গাটাতে থেকে দেখা যায়, কিন্তু আমি যেটা চিন্তা করি, ধরো আমার এক্সপিরিয়েন্স কিন্তু আরেকজনের সাথে সেম নাই হতে পারে, রাইট? এবং এটা আমি সেটাই আমি বেশি, সেটাও অনেক অভিযোগ, আমি বললাম না যে আমরা তো প্রফেশনাল জায়গাতে এটা আসলে অনেক শুনতে থাকি, যে ওই যে বাবা আসলে ওর বাবা অনেক ব্যস্ত, আসতে পারছে না প্যারেন্টস মিটিং এ, তার কারণ হচ্ছে ওর বাবা অনেক ব্যস্ত। তো 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায় বাবা আসতে পারে না, তার কারণ উনি অনেক ব্যস্ত। তো সন্তানের ওই যে তুমি যেটা বললা, মানে সরি আপনি যেটা বললেন যে প্যারেন্টিং এর জায়গাতে শুধু মা ইনভলভ হয়ে যাচ্ছে, বাবার ব্যস্ততায় সন্তানের আসলে ঠিক কোন জায়গায় কি প্রয়োজন হচ্ছে সেইটাতে আমরা আসলে কতটুকু কানেক্টেড, এবং সেই ওটাই তো এই কারণেই বললাম যে আমার নিজের ক্ষেত্রে যখন আসে, আমি আমার সন্তানকে দেখি, আর বাবা মায়ের জায়গায় আমি আমাকে দেখি, এবং প্রতিটা এক্সপেরিয়েন্স না অনেক ওভারওয়েলমিং লাগে। লাইক একটা প্রশ্ন আসলো না, যে আমি অফিস থেকে এসে অনেক বেশি মানে স্ট্রেস থাকি, তখন আমার বাচ্চা যখন আমার কাছে কিছু চায় বা ইয়া করে, আমার অনেক বিরক্ত লাগে। এইটা কিন্তু খুব স্বাভাবিক, এটা কিন্তু একটা ইমোশন, তাই না? আমি তো একটা মানুষ, আমি নিজেও যখন আসি সারাদিন অফিসে, তো অনেক বেশি প্রেসারের একটা কাজ করি, শেষ করে এসে আবার আমার বাচ্চাকে আমার কোয়ালিটি টাইম এনশিওর করা, এটা কিন্তু এত সহজ ব্যাপার না। সুতরাং তার মানে সাদিয়া, ব্যাপারটা এরকমটা হচ্ছে যে বাবা মা হিসেবে আমাদেরও কিছু ব্যাপারে মনোযোগীও হওয়া প্রয়োজন, এবং নিজেদের ব্যাপারে আমাদের যত্নবানও হওয়া প্রয়োজন। আসলে মানে বাবা মা হিসেবে আমি কাজই করব সেই জায়গাটা, এবং একই সাথে আমাদের জায়গাটা যেটা হয় যে প্যারেন্টহুড শুরু করার আগেও কিন্তু একটা প্রস্তুতির প্রয়োজন আছে। প্যারেন্টহুড শুরু হচ্ছে আমার, যে আমি মানসিকভাবে কতটা তৈরি, আমি শারীরিকভাবে কতটা প্রস্তুত, আমার পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী আমি কতটা প্রস্তুত, এবং প্যারেন্ট হয়ে যাওয়ার পরও কিন্তু এই যত্নটাতে, আচ্ছা ঠিক আছে এখন বাবা মা ছেলে মেয়ে হয়ে গিয়েছে, এখন আমরা বাবা মা হয়ে গিয়েছি, এখন আর নিজেদের জন্য কি সময়, এখন আর নিজের জন্য কি সময়, এই জিনিসগুলো আসলে সম্পর্কে প্রভাব পড়ে। এবং আমাদের যে পরবর্তী আমাদের যে আয়োজনগুলো থাকবে অটোনমি লিভ দ্য লাইফ এর পক্ষ থেকে, এই বিষয়গুলোর উপরেই কিন্তু আমরা আসলে ফোকাস করে জোর দিয়ে কাজ করতে যাচ্ছি, এবং সেই অনুযায়ী আমরা সামনে আরেকটা ওয়ার্কশপ অফার করছি শনিবার দিন, এটা আমাদের পেজ থেকে চলে আসবে, যেখানে আমরা আসলে আলোচনা করতে চাই যে আমাদের ব্যক্তিত্বের কোন কোন বিষয়গুলো আমাদের মানে পারস্পরিক সম্পর্কের উপরে প্রভাব পড়ছে, আমি কোন কথা, আমার কোন বিলিভ, আমার কোন চিন্তাগুলো আমার বাচ্চাকে দিয়ে দিচ্ছি, যেটা হয়তো তার বিকাশে সাহায্য করছে না, তার বিকাশটাকে বিকশিত করবে না, তার বিকাশে হয়তো পজিটিভ কোনো ইম্প্যাক্ট রাখছে না। এবং একই সাথে প্যারেন্টহুড শুরু করার আগের যে প্রস্তুতিটা, সেটা নিয়ে প্যারেন্ট হয়ে যাওয়ার পরে আমার নিজের যত্নটা আমি নিচ্ছি কিভাবে। শুনতে এগুলো খুব ফ্যান্সি মনে হয়, যে কাজ করেই কুল পাই না, বাচ্চা মানুষ করেই কুল পাই না, হয়তো মুরব্বীরা বলবেন বা বড়রা বলবেন উইথ ডিউ রেসপেক্ট, যে আমরা কি মানুষ বড় করিনি, তখনকার সময় চিন্তা করে এখনকার সময়ের কথা চিন্তা করে এই পরিবর্তন, এই আলাদা ব্যাপারগুলোকে হয়তো গুরুত্ব দিয়ে দেখাটা প্রয়োজন, কারণ তখনকার সময়ের যে সারল্য, তখনকার সময়ের যে স্বাচ্ছন্দ্য, যে স্বচ্ছতাটা ছিল, পরিবেশের যে আনন্দটা ছিল, সেটা মনে হয় এখন কোথাও একটু ফিকে হয়েই এসছে। এবং সেটা নিয়েই আসলে যেহেতু ওটা আর নেই, সুতরাং পরিবর্তন যেহেতু এসছে, এই পরিবর্তনের সাথে নতুন কি আসলে আমাদেরকে নিতে হবে, স্টেপগুলো কি নতুন নতুন নিতে হবে, যাতে আমরা আমাদের সন্তানের সাথে সম্পর্কটাকে ব্যাঘাত না ঘটাতে পারি, সেই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করতে চাইবো। আমাদের শেষ একটা আমাদের একজন ভিউয়ার্স এর একজন কমেন্ট এসছে, সুতরাং সেই কমেন্টটাকে নিয়ে আমরা আজকের মতো শেষ করতে চাচ্ছি, কারণ এটা না এমন একটা টপিক সাদিয়া, যে এটা নিয়ে কথা বললে যে কতভাবে এটাকে করা যাবে এটার কোনো শেষ নেই। কিন্তু কারণ
প্রত্যেকের অভিজ্ঞতাই প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এবং আলাদা, স্বতন্ত্রতা আছে। তো সেই জায়গাটার থেকে অভিজ্ঞতার ঝুলি এত বড়, এটা মনে হয় আমরা একদিনে বসে শেষ করতে পারবো না। অবশ্যই আমাদের থাকবে। কমেন্টটা নিয়ে নিচ্ছি। নিপা লিখেছেন, in many Bangladeshi households, extended family members play a significant role in child rearing. How can parents navigate different parenting style while maintaining a non-judgmental approach? Let's say our child frequently gets upset over small things and cries. Family members suggest you need to discipline them better. How will you handle the situation with empathy while still guiding them towards emotional regulation? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, এবং সেই প্রশ্নটা আসলে খুব গুরুত্ব বহন করে। খুব ছোট করে যদি উত্তরটা আসে, এবং এটা নিয়েই আসলে আমাদের পরবর্তী আয়োজনগুলো এই বিষয়গুলো নিয়ে। একদম তাই, আমি এটা বলছিলাম। হ্যাঁ, যে এরকম আসলে এত কম সময়ের মধ্যে এতগুলো টপিক কিন্তু অনেক, তানজিলা, আমাদের আসলে মানে এই মানে স্ট্রিমিয়ার্ড এইটুকু লাইভ সেশনে এত কম সময়ের মধ্যে এতগুলা কভার করা খুব কঠিন। এবং এটা যদি আসলে পসিবল হয় যে অটোনমি এই জিনিসগুলা নিয়ে আরো ফার্দার কাজ করে, মানে তাহলে আসলে প্যারেন্ট, মানে আমি প্যারেন্ট হিসেবে বলছি, আমি আসলে প্রফেশনাল হিসেবে বলছি না, প্যারেন্টদের আসলে অনেক ভীষণ উপকার হবে। তার কারণ প্যারেন্টিং কিন্তু শুধু আসলে প্যারেন্টিং মানে বাচ্চাকে বড় করা না। প্যারেন্টিং মানে আসলে সেলফ, প্যারেন্টিং মানে আসলে পার্টনারের সাথে রিলেশন, প্যারেন্টিং মানে আসলে এই যে হোল এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের সাথে আসলে রিলেশন মেইনটেনিং এবং সোসাইটির সাথে কানেক্ট করা, প্রত্যেকটা জায়গায় কানেকশনের বিষয় আছে। তো প্রশ্নটা যেটা, সেটা আসলে খুবই মানে খুব চমৎকার এবং কি বলা যায়, অনেক বেশি একদম 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 যেটা আমি একদম শুরুটাই বলেছিলাম এটা না, যে মানে সোসাইটি, পরিবার, আসলে এক্সটেন্ডেড ফ্যামিলিতে আসলে যেই ইয়াগুলা আসে সেইটাই একদম সুন্দর এখানে চলে আসছে। তো এই যে খুব সুন্দর একটা শব্দ আছে যে এমপ্যাথির মাধ্যমে আসলে আমরা কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করব। তো আমার কাছে মনে হয়েছে, আমি আমার এক্সপেরিয়েন্স এবং আমার প্রফেশনাল যেটুকু নলেজ সেটা আমি বলতে পারি, বাকিটা তানজিলা আপনি একটু অ্যাড করে দিন ইফ আই এম নট রং। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে আসলে বাচ্চাদের কাজ আসলে আপসেট হয়ে যাওয়া, মানে বাচ্চারাই আসলে আপসেট হয়ে যায়। তার কারণ বাচ্চারা আসলে ইমোশনাল রেগুলেশনস গুলা জানে না। যে তার কারণ হলো আমি জানি যে আমি কেন রাগ করছি, বা আমি হয়তো একটা ছোট, আমার কাছে একটা ঘটনা মনে হচ্ছে ছোট, স্টিল আমার রাগ হচ্ছে, বা আমি জানতে পারছি যে আমরা রাগ হয়েছি, কিন্তু বাচ্চা যখন মানে ছোট থাকে তখন আসলে ওর ইমোশনাল রেগুলেশনসটা ওভাবে করতে পারবে না, এটাই স্বাভাবিক। তখন ও যেটা করবে সেটা হচ্ছে যে ও আপসেট হয়ে যাবে, ও এক্সপ্রেস করবে, ওর অ্যাঙ্গার এক্সপ্রেস করবে, ও যে ওয়ে জানে, ও জানে যে ওয়ে গুলাতে এক্সপ্রেস করা যায়। এবং সেটা আসলে আমরা বাচ্চারা লার্ন করে কিন্তু আমাদের মাধ্যমে। আমরা বলতে আমরা শুধু প্যারেন্টস না, আশেপাশে ও যেভাবে করে দেখে যে ইমোশন এক্সপ্রেস করছে, যে অ্যাঙ্গার কিভাবে কেউ এক্সপ্রেস করে, সো হি অর শি লার্নস ফ্রম দ্যাট, যে আচ্ছা এইভাবে করে এই বোধহয় আমার অ্যাঙ্গারটা এক্সপ্রেস করতে হবে, এইভাবে বোধহয় আমি আপসেট হলে এইভাবে এক্সপ্রেস করতে হবে। তো এই যে ডিসিপ্লিন কথাটা, যে বাচ্চাদেরকে কি আসলে আমরা ডিসিপ্লিন করব কিনা, এইটা খুব মানে এটা খুব আসলে বড় আলোচনার বিষয়বস্তু, যে হোয়াট ইজ ডিসিপ্লিন অর নট। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে মধ্যে দিয়েই কথা যেতে পারে, এবং স্বাভাবিক সময়ের জায়গাটাকে মাথায় রেখে আমরা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। আবারও বলছি যে এটা এমনই একটা বিষয় যে এই বিষয় নিয়ে আসলে কথা বলতে শুরু করলে, বা বলতে আমরা যখন আগ্রহী হব, কথা বলতে থাকবো, তখন অনেকগুলো বিষয় থেকে এই বিষয়টিকে আলোচনা করা যায়, একজন আরেকজনের সাথে শেয়ার করা যায়, এবং সেভাবেই আমরা মনে হয় এগোচ্ছি আমাদের প্রোগ্রামগুলো নিয়ে, আয়োজনগুলো নিয়ে। সেই আয়োজনগুলোর পরবর্তী একটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হয়েছে যে আমরা একটা ওয়ার্কশপের আয়োজন করছি, এবং সেই ওয়ার্কশপটার রেজিস্ট্রেশন লিংকটা দিয়ে দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে হিল ইয়োরসেলফ
টু হেল্প ইউর চাইল্ড। মানে আগে আমার নিজের হিলিংটা প্রয়োজন, আমি নিজে যদি ভালো থাকি আমি আমার বাচ্চাকে ভালো রাখতে পারবো। তো সেই জায়গাটায় আমি আশা করব যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তারা জয়েন করবেন, এবং আর বাকি যারা জয়েন করতে আগ্রহী তারাও করতে পারেন। এটা সবার জন্যই আমরা উন্মুক্ত করে দিচ্ছি। যারা প্যারেন্ট মাত্র হয়েছেন বা হতে যাচ্ছেন তাদের সবার জন্যই সেই জায়গাটা সামনে হবে, ভীষণ উপকারী। এক্স্যাক্টলি। সাদিয়া, আজকের আয়োজনে আপনাকে আমরা আমাদের সাথে পেয়েছি, আমরা অসংখ্য ধন্যবাদ আবার জানাতে চাচ্ছি আপনাকে। আপনার যে অভিজ্ঞতাগুলো সেগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, এগুলো কিন্তু নিজের কাছে অনেক এনরিচিং, অনেক সমৃদ্ধ জিনিস যে আমি এভাবে করে আমার অভিজ্ঞতাটাকে দেখেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য এবং আপনার মতামতগুলো দেওয়ার জন্য এবং সুন্দর প্রশ্নগুলোর উত্তরগুলোকে এত সুন্দর করে অ্যাড্রেস করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ তানজিলা, আর অটোনমিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকেও আসলে এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে আমার এক্সপিরিয়েন্সকে আমি আসলে পৌঁছাতে পারছি। এটাও আসলে একটা খুব চমৎকার অভিজ্ঞতা আমার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এই জায়গাটাকে মাথায় রেখে আজকের জন্য আমাদের আয়োজনটাকে আমরা এখানেই শেষ করছি, এবং আশা রাখি পরবর্তীতে আবার বিভিন্ন আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে, কথা হবে, কাজ হবে এবং আলোচনাও হবে বিভিন্নভাবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভরাত্রি। শুভরাত্রি।